পাগলা ট্রাম্প, যার কোনো হুঁশ জ্ঞান থাকে না, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি বলা হয়, যে যখন খুশি যেখানে করে। শুধু তো রাজনীতিতে যোগ দিতে পারি না বাপের নিষেধ, সেই জন্য আসি না, পরিষ্কার। কিন্তু রাজনীতির উপর লিখি, অনুধাবন করি। বঙ্গবন্ধু বাকশাল করছে, খেসারত পেয়েছে। আবার ন্যাচারাল জাস্টিস জিয়াউর রহমানের খেসারত হয়েছে। কেমন যে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এরশাদ আসছে, নিজে দুর্নীতিতে এসে হয়েছে। যে তুমি তোমার মতো আনন্দ করতে থাকো, ফুর্তি করতে থাকো, ভোট দিতে থাকো, আমি কি করব এটা তোমাকে বুঝতে হলে আরও 5-6 বছর অপেক্ষা করতে হবে। কত মেজর, হান্ড্রেডস অফ মেজর, থাউজেন্ডস অফ মেজর, তার মধ্যে একজন মেজর জিয়াকে কেন আমরা স্মরণ করি? বিকজ শব্দ করে নাই, সারা জীবন শুধু কাজই করেছে। মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তিনি যে প্রশ্ন করছেন, সরকারকে এর চাইতে ভদ্র ভাষায় আর অপমান হয় না। প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর দপ্তর চালাচ্ছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর চালাচ্ছেন না, প্রধানমন্ত্রীর কথা মতো কোনো কিছু হচ্ছে না, ডিসিগুলো কার মতো চলছে, মানে সব দিকে একটা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলছিলেন, লড়র বর্ডর, সব কিছু একটা লড়র বর্ডর পর্যায়ে চলে গেছে। জনাব বদিউর রহমান, একটু আসতে চাই আপনার কাছে, মার্কিন বাণিজ্য নিয়ে একটু জানতে চাই। এই মার্কিন বাণিজ্য যে গোপন চুক্তিটি হলো নির্বাচনে ঠিক 3 দিন আগে, এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কী পেল? আমরা দেখেছি যে মার্কিন চুক্তিতে শেলের কথা বলা হয়েছে 131 বার এবং 6 বার উইলের কথা বলা হয়েছে, যেটা বাধ্যতামূলক এবং ইচ্ছাধীন। 31 বার বাধ্যতামূলক কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কী পেল এই মার্কিন চুক্তিতে? এবং আজকে বাণিজ্যমন্ত্রী তিনি বলেছেন যে মার্কিন চুক্তি চাইলেই বাতিল করা সম্ভব নয়, সেই সুযোগ নেই। তাহলে আসলে কি হতে যাচ্ছে সামনে? সামনে কি হবে, এটা তো সামনে কি হয় তখন বোঝা যাবে। এখন পর্যন্ত যেটা হয়েছে, আমার প্রথম প্রতিক্রিয়া হইল, এই চুক্তি ইউজ করতে গেল কেন? তার ইন্টারেস্ট কোথায়? বা ডক্টর খলিল যদি এটার মধ্যে ইনভলভ হয়ে থাকে, তাদের ইন্টারেস্ট কোথায়? ডক্টর খলিল ফরেন সার্ভিসে সুপিরিয়র পোস্ট এক্সাম 76-এর, যারা 79-এ জয়েন করছে, সেখানে আনডাউটেডলি হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তিনি বলেছেন যে এই চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক, আজকে বলেছেন। আজে যেটা বলে, সে কোনো গোয়ালা কোনোদিন নিজের দুধ খারাপ বলে কোথাও বলবে? আমি বলবো আমি কিছু ভুল করলে, ওটা সাহস এই দেশে আছে নাকি? বাংলাদেশের জন্য লাভজনক, কীভাবে লাভজনক? আমি কি লাভজনক দেখি না। তার হয়তো অনেক জ্ঞান বেশি, ভালো বুদ্ধি করছে। আমার তো মনে হয় ওটা একটা চক্র, কায়দা করে যে চক্রটা হয়েছে। ইউনুসের সাথে কার ফুসিং ছিল, আবার খলিলের সাথে কারা ফুস করেছে, সেগুলোর মাধ্যমে এটা হয়েছে। এটা কোনো গোষ্ঠীর সাথে যদি হয়ে থাকে, তারা বেনিফিট হয়েছে, এগুলো হয়তো পরে বেরোবে। অনেক কিছু তো সাথে সাথে বের হয় না। আপাতত যেগুলো আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় যেসব কথা আসছে, গোপন হোক আর যাই হোক, তাতে আমি লাভের কিছু দেখি না। বরং আমি দেখি এটা একটা দাসখতের মতো হয়ে গেছে। আমরা তাদের হুকুম ছাড়া কিছু করতে পারবো, অনেক কিছু এভাবে আটকায় ফেলা হয়েছে। তো এটা দরকার ছিল না। আমি এই বাণিজ্য চুক্তিটা না করলে আমার কি হইতো? আমরা গরিব আছি, গরিবের মতো যেভাবে ছিলাম সেটা থাকলে অসুবিধা কী? কোথায় সেই পাগলা ট্রাম্প, যার কোনো হুঁশ জ্ঞান থাকে না, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি বলা হয়, যে যখন খুশি যেখানে করে। শুধু এরা ব্যর্থ হইল তো একজন, জিমি কার্টার। ইরানে জিম্মি উদ্ধার করতে গিয়ে একটু ব্যর্থ হয়েছিল। সে সময় জহুর হোসেন চৌধুরী তার দরবারে জহুরি লিখছিল যে কার্টারের অন্ডকোষ ফাটা বাসা আটকাইয়া গিয়েছে। এটা একটা ব্যতিক্রম, একটু ব্যর্থ হইল। বাকিগুলাতে তো তারা খুঁজে টুজে যেখান থেকে যারে পায় গর্তর থেকে দৌড়ে ফেলতেছে। ইরাকে দৌড়ুক, তারপরে যাইয়া লিবিয়াতে দৌড়ুক পড়তেছে। সেই শক্তির সাথে এত বড় চুক্তি তার দরকারটা কী ছিল? আমি কোনো মানে পাই না। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয়। এবং তিনি আরও মন্তব্য করে বলেছেন যে 7 মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে। তার এই মতামতকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এখানে এমন যে, আমি মোটামুটিভাবে 62 সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হইলো, তখন থেকে এগুলাতে একটু একটু ইন্টারেস্টিংলি জড়াই। তো রাজনীতিতে যোগ দিতে পারি না বাপের নিষেধ, সেই জন্য আসি না, পরিষ্কার। কিন্তু রাজনীতির উপর লিখি, অনুধাবন করি। আমাদের
কালচারটা বা সি উঠাই দেন, এটা আলসার বলেন, রাজনৈতিক আলসার বলেন, রাজনৈতিক কালচার না বলে, এটার ধারণটাই হইল যে ক্ষমতায় আসে তার আগের সবগুলার খালি পিন্ডি চিটকাবে। কেউ বলবে হয়তো এরশাদের সময় স্বৈরাচার বলবে, হাসিনার এখন ফ্যাসিস্ট বলবে। যারা ফ্যাসিস্ট বলে, আমার তো অনেকে বলে যে আপনি হাসিনার পক্ষে কথা বলতেছেন। আমি তুমি যদি পক্ষে মনে করো, কিন্তু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে, এই ফ্যাসিস্ট বলা লোকরে ফ্যাসিস্ট বানান করতে বললাম ইংরেজিতে পারে না, ডিকশনারি দিলাম শব্দ বের করতে পারে না, কারণ FACIST লিখে ফেললে বাইর করবে কেমনে? তো এখন 7ই মার্চের ভাষণ বাদ দেবে, অসুবিধার তো কিছু নেই। তাহলে জিয়াউর রহমান সাহেবের ভাষণ একটা ঢুকিয়ে দিবে, অসুবিধা কী? সেটা যদি নিয়ে আসে আনবে। আমি নিজের কানে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যে বলছে, সেটা তো এখন বাদ যাবে, আগেতে এটা বলে নাই, অতএব উনি ঘোষণা করছেন। আমি যখন সংসদে ছিলাম, চতুর্দশ সংশোধনী যখন হয়, আমি এডিশনাল সেক্রেটারি হিসাবে ছিলাম, জমিরুদ্দিন সাহেব উপরে বসতেন স্পিকার, আমরা তার নিচে দিয়ে কারণিক হিসাবে কাগজ টাগজ দিতাম, কথা বলতাম। তো চতুর্দশ সংশোধনী আসার পরে যখন দেখলাম সেখানে ছবি প্রদর্শনী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছবি কোথায় কোথায় দেখাবে সেটা কনস্টিটিউশনে ইনক্লুড করছে। আমি স্পিকার সাহেব বললাম, স্যার এটা করার দরকার নাই। 1980-81 সালে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে 81-30 মের পরে একটা নীতিমালা ক্যাবিনেট থেকে জয়েন্ট সেক্রেটারি মজিদ সাহেবের স্বাক্ষরে আছে, কোথায় কী ছবি দেখাবে সেরকম একটা নীতিমালা করলে হয়। কনস্টিটিউশনের মধ্যে ছবি প্রদর্শনী, কোথায় কার ছবি দেখা হবে, সেটুক যদি আনতে পারে তাহলে এখন এইসব কথা বললে অসুবিধা তো যায়। আমি এটা ভালোভাবে দেখি না। আমার কথা হইলো, কেউ যদি মির্জাফর হয়, সেই মির্জাফরের নামে যদি একটা রাস্তা থাকে, মির্জাফর রোড থাকুক, এটা ইতিহাস। আপনি 7ই মার্চ বঙ্গবন্ধু এদেরকে অস্বীকার করবেন, নূতন রিপাবলিক বলবেন, ওগারা ওগারা বলবেন, তো তাহলে তো আপনি ওই যে ফাউন্ডিং ফাদার্স বলতেছে না, এখন মা একটা বাপ একটা, এখন বাপ অনেকটা মানা দিবেন 1 মার জন্য। এইগুলো হইল একটা পাগলামি। পরের দিকে নিজেদের, আপনি কোনোদিন শুনছেন প্রেসিডেন্ট জিয়া বঙ্গবন্ধু নিয়ে কোনো সমালোচনা করছে? এমন কোনো কিছু এখনো কিন্তু আমি তো ডাইরেক্ট কাজ করছি প্রেসিডেন্ট জিয়ার সাথে ক্যাবিনেটে থাকতে, বলে নাই। বরং এক মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞেস করছিল একবার, ওই মুক্তিযোদ্ধা পরে আমাকে পার্সোনালি বলল, ও 2টা কোরবান দে, একটা বঙ্গবন্ধুর নামে, একটা জিয়াউর রহমানের নামে, দুইজনকে সে সমহারে কোরবান দেয়। সে বলে যে একদিন জিয়াউর রহমান সাহেবকে সে জিজ্ঞেস করছিল যে আপনি বঙ্গবন্ধুকে কীভাবে মূল্যায়ন করবেন। তখন প্রেসিডেন্ট জিয়া উত্তর দিয়েছিল, তিনি এত মহান নেতা, তার মূল্যায়ন জনগণ করবে, ইতিহাস করবে, আমার দ্বারা সম্ভব না। আরেকটা শুনেন, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া কোনো সময় কি বঙ্গবন্ধু নিয়ে বা কিছু করছে? বরং আমি প্র্যাকটিক্যালি যেটা দেখছি, 2003-এ বেগম জিয়া আমলে দুইজনকে সমান করার জন্য একসাথে স্বাধীনতা পুরস্কার দিয়েছে, বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়াকে। তখন এই দুইজনের সম্মানার্থে আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় নাই। সেই সময় সাইটেশন তো লেখার দায়িত্ব আমার ছিল। হ্যাঁ, ক্যাবিনেট সেক্রেটারি আমাকে সেই দায়িত্ব দিলেন, সিক্রেট থাকবে। সেই সময় একটা কথা ইন্টারেস্টিং জেনে রাখেন, ওই সাইটেশনের মধ্যে বঙ্গবন্ধু শব্দটা ওনার বেলায় লেখা হয়েছিল। লেখার পরে তাদের 4 জন কোর মিনিস্টারকে এটা দেখাতে বলা হয়েছিল। একজন মান্নান মিয়া মরে গেছে, একজন শুধু জীবিত আছে, ডক্টর মোশাররফ, তারপরে ব্যারিস্টার নাজরুল হুদা মারা গেছে, তরিকুল ইসলাম মারা গেছে। বঙ্গবন্ধু শব্দটা দেখার পরে তখন মান্নান মিয়া লাল কাঠি দিয়ে কেটে দিছে, বলে যে বঙ্গবন্ধু কিসের, আমরা এটা স্বীকার করি না। উনি যখন কেটে দিলেন তখন বাকি 3 জনও একসরে দুয়ারি গেল। আমি তখন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে বললাম যে এটা তো বিএনপির জন্য ভালো থাকা দরকার, ইতিহাস তো। তখন উনি বললেন যে যেহেতু ওনারা কেটে দিছে, এটা প্রধানমন্ত্রীর সাথে 12ই মার্চ 2003 আমরা বৈঠক করলাম, আমি ক্যাবিনেট সেক্রেটারি একসাথে গেলাম, এই 4 জনও ছিল। তখন ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি, চুক্তি পাওয়ার জন্য আমরা যেটা করে, ক্যাবিনেট সেক্রেটারি এটা উঠাবে না, আমাকে বলে যে আপনি বললেন ম্যাডামের সামনে। আমি উঠালাম সাহস করে যে ম্যাডাম এই শব্দটা বোধহয় থাকা দরকার। সেই ম্যাডামের রুমে আমাকে 12ই মার্চ 2003 মান্নান ভূঁইয়া সহ এরা আমার ধমকাইতেছে, হ্যাঁ কেটে দিছে, আবার কথা বলেন।
তো ম্যাডাম বলে যাচ্ছে উনি কী বলতে চায় শুনে, আমি বলি যে ম্যাডাম এই শব্দটা ওনারা স্যাররা কেটে দিয়েছেন, কিন্তু রাখাটা আপনাদের ঔদার্য হবে, এটা একটা ইতিহাসের অংশ। ম্যাডাম তো এমনি করে থাকতেন, থেকে একটু ভেবে বললো যে ঠিক আছে আপনারা স্বীকার না করেন আমরা স্বীকার না করি, এটা থাকবে, অতএব ওই সাইড থাকবে। তাহলে সেই জায়গায় এখন এরা যে চামচিকারে কে বানাইলো মাতব্বর হয়ে যাইয়া ওটা রাতারাতি সব চেঞ্জ করে দিয়ে ভালো হয় না। বঙ্গবন্ধু বাকশাল করছে, খেসারত পেয়েছে, আবার ন্যাচারাল জাস্টিস জিয়াউর রহমানের খেসারত হয়েছে। কেমন যে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এরশাদ আসছে, নিজে দুর্নীতিতে এসে হয়েছে। তো এইগুলো ইতিহাসে সবার অবদান স্বীকার করতে হবে। আপনি তো হাসিনারে ফ্যাসিট করিয়া এখন পদ্মা সেতু ভাঙিয়ে ফেলতে পারবেন না, মেট্রো রেল ভেঙে ফেলতে পারবেন না, রূপপুর যাইয়া আগুন লাগাই দিতে পারবেন না, কর্ণফুলিটা আগুন স্বীকার করতে হবে, যার যেটুকু ভালো স্বীকার করতে হবে, খারাপটার যার বিচার যা অবদান সেটাই অবশ্যই স্বীকার করতে হবে। জনাব গোলাম আল রানী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একটু জানতে চাই, সংসদের একজন স্বতন্ত্র প্রার্থী, আমি আবারও তার নাম বলছি, রুমিন ফারহানা, তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াতের দ্বন্দ্ব আর্টিফিশিয়াল, লোক দেখানো, মানে জাতীয় সংসদ আমরা আর মামুরা, মানে তাদের সম্পর্কে কি আসলে লোক দেখানো নাকি বিরোধী দল করা দরকার বলে বিরোধিতা করছেন বা এরকম করে কিছু? আমার কাছে মনে হয় যে রুমিন ফারহানা ঠিক বলেছেন, এবং বদিউর রহমান সাহেবও যেটা বললেন যে যার কথার মধ্যা অর্থ যেটা আমি যেটা বুঝি, আগেকার আমলে একটা বিরোধী দল সাজানো ছিল, গৃহপালিত হোক বিড়াল হোক, কিন্তু একটা বিরোধী দল ছিল, কিন্তু এখন সেটাও নেই। মানে এখন হয় কি, আমারই একটা অংশ, দেহের একটা অংশ কেটে আমি অপোজিটে বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমি এখানে গেস্ট, আবার আমার হাত ডান হাতটা আমি উপস্থাপকের টেবিলে বসাই দিচ্ছি, আস্ক মি দ্য কোশ্চেন। তো এরকম আসলে আমাদের বাংলাদেশে হলো কি, উনি যেটা বললেন যে আপনি এর আগে যে 24-এর যেটা নির্বাচন 18 বা ওই জায়গাতে, সে তুলনায় 26-এর নির্বাচন কেমন হলো, দৃশ্য তো অনেক ভালো হয়েছে, তারপরে ক্যাজুয়ালিটি নেই বললেই চলে। এর কারণ হলো ইট ওয়াজ সো ম্যাটিকুলাসলি ডিজাইনড, এবং এটা এমন সুন্দরভাবে হয়েছে যে তুমি তোমার মতো আনন্দ করতে থাকো, ফুর্তি করতে থাকো, ভোট দিতে থাকো, আমি কি করব এটা তোমাকে বুঝতে হলে আরও 5-6 বছর অপেক্ষা করতে হবে। তো এরকম একটা ঘটনা ঘটছে, ঘটার পরে এখন দেখেন সংসদের ভিতরে যা কিছু হচ্ছে, বাইরে যা কিছু হচ্ছে, এটা যে একটা সাজানো, এটা সংসদের রুমিন ফারহানা না, রাস্তার একটা সাধারণ যে একেবারে লেম্যান যেটা বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী, তারাও কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে। জি, আরেকটি কথা বলি আপনাকে, বিরোধী দলের একজন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন যে এই সরকারটা আসলে কে তিনি বুঝতে পারছেন না, মানে এই সরকারের সিদ্ধান্ত কে নিচ্ছেন তিনি সেটা বুঝতে পারছেন না, এমন মন্তব্য করেছেন। মানে তার বক্তব্যটা আমি শুনেছি, আমি এটা নিয়ে বলেছি, শেষ চমৎকার একটা কথা বলছে যে সরকারের মুড সুইং হচ্ছে, এবং এত দ্রুত এই যে মোডগুলো সুইং হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, সকালে হাসছে, বিকেলবেলা কাঁদছে, দুপুরবেলায় রাগারাগি করছে, আবার গভীর রাতেতে উঠে সে মানে অন্য কিছু করছে, ধ্যান করছে, গবেষণা করছে। এত দ্রুত 4 থেকে 5 বার ডেইলি তাদের যে চিন্তা চেতনা পরিবর্তন হচ্ছে, এটা দেখে হাসনাত সাহেবের বয়স অল্প তো তরুণ, তিনি বুঝতে পারছেন না। হি ওয়াজ আস্কিং দ্য কোশ্চেন টু দ্য নেশন যে সরকারটা আসলে কে চালাচ্ছে, পূর্ব থেকে কেউ চালাচ্ছে না পশ্চিম দিক থেকে কেউ চালাচ্ছে, ভেতর থেকে চালাচ্ছে না বাইরে থেকে চালাচ্ছে। এবং এটা মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি যে প্রশ্ন করছেন, সরকারকে এর চাইতে ভদ্র ভাষায় আর অপমান হয় না। ইট মিনস যারা প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, তার কথা যদি আমি হাসনাত আব্দুল্লাহর কথা যদি আমি ব্যাখ্যা করি, প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর দপ্তর চালাচ্ছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর চালাচ্ছেন না, প্রধানমন্ত্রীর কথা মতো কোনো কিছু হচ্ছে না, ডিসিগুলো কার মতো চলছে, মানে সব দিকে একটা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলছিলেন, লড়র বর্ডর, সব কিছু একটা লড়র বর্ডার পর্যায়ে চলে গেছে। জি, শেষ প্রশ্ন একটু জানতে চাই, আপনি যেটা বলছেন এবং আমি যেটা আপনাকে রেফারেন্স দিয়েছিলাম যে জামাত এবং বিএনপির সম্পর্ক আসলে মানে দ্বন্দ্ব আসলে লোক দেখানো, কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তিনি একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এই ষড়যন্ত্র তাহলে আসলে কারা করছে? তো ওই যে একই তো, মানে তিনি বলছেন যে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু বলেন নাই যে জনগণকে কারা বিভ্রান্ত করছে। এমন তো কে ষড়যন্ত্র করছে এমন তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এমন। হ্যাঁ, মানে এগুলো হয় কি যে এমনও তো হতে পারে যে বিএনপি ইটসেলফ তারা
মানে এই জনগণকে বিভ্রান্ত করছে, জামাত বিভ্রান্ত করছে, এমন তো হতে পারে। আর রাজনীতিতে কতগুলো পপুলার কথা থাকে, জনপ্রিয় কথা থাকে, এই ধরনের কথাবার্তাগুলো যত বেশি আলোচনা হবে তত মানুষের সন্দেহ ঘনীভূত হবে। আর যখন সত্যিকার অর্থে একজন প্রধানমন্ত্রী তিনি কাজ করবেন, তার মতো করে সিদ্ধান্ত নেবেন, হি নিড নট টু সে এনিথিং। বিশ্বাস করেন, আমি আমার জীবনে এই 40 বছরের জীবনে অনেক কিছু তো করলাম এবং সব জায়গাতেই আল্লাহ একটা চলনসই একটা সফলতা দিয়েছে। তো যেখানে কাজ হয়, কথা না বলেও কাজ করা যায়, কোনো রকম শব্দ না করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আপনি কাউকে জানালেন না, আমি আপনাকে শুনেন, আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু কোনোদিন আপনার সামনাসামনি হব না, আমার নামও আপনি জানবেন না, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি এটা প্রকৃতিগতভাবে আপনার হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। তো তেমনিভাবে দেখেন, আজ এই বাংলায় এত বছর পরে কেন শেরে বাংলাকে মানুষ ভালোবাসে? এত কোনো বক্তব্য এত রকম কিছু দেখবেন না, মানুষের জন্য কাজ করে গেছেন। এতকাল পরে কেন আমরা প্রীতিলতাকে স্মরণ করি, মাস্টারদা সূর্য সেনকে আমরা কেন স্মরণ করি, কেন শেরে বাংলার পরে আমরা এখন বঙ্গবন্ধুকে স্মরণ করি? এত কিছুর পরে ওই যে কত মেজর, হান্ড্রেডস অফ মেজর, থাউজেন্ডস অফ মেজর, তার মধ্যে একজন মেজর জিয়াকে কেন আমরা স্মরণ করি? বিকজ শব্দ করে নাই, সারা জীবন শুধু কাজই করেছে।